নমস্কার। মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আপনাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এবং বেশ কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আপনাদের ডাউট রয়েছে। আপনারা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ, আমার টেলিগ্রাম গ্রুপ হাজারে হাজারে প্রশ্ন করছেন। আমাদের হোয়াটসঅ্যাপ থেকে, আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমাকে পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করছেন, হাজারে হাজার এসএমএস করছেন। তো সবার এসএমএস দেখা একার দ্বারা পসিবল হচ্ছে না। তো এই জন্য আমি লাইভে আসলাম। লাইভে এসে আপনাদের সবার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার চশমা পরাটা, আমি কি জন্য চশমা পরেছি রাত করে, তা অবশ্য আমি একটু আগেই বলেছি ভিডিওতে, বুঝতে পেরেছেন। তো সেটা আমি আর রিপিট করছি না, প্রবলেম হয়েছে এই জন্য। তো দেখুন, আজকে আপনাদের যে মূল কয়েকটি বিষয়, যে প্রথম কথা, যে প্রশ্নভুল মামলাটা নিয়ে যেটা রয়েছে, প্রশ্নভুল মামলা। প্রশ্নভুল মামলায় কি রয়েছে বিষয়টা সেটা একটু জানি। দেখুন, প্রশ্নভুল মামলাতে সেটা একটু বলি বিস্তারিত। এবং আপনাদের সমস্ত বিষয়, মানে প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট রিলেটেড যত বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আমি A to Z সব বলবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তার উত্তর আমি দেবো। আপনাদের সঙ্গে বেশ কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে প্রশ্নভুল মামলাটা এক নম্বরে রয়েছে। প্রশ্নভুল মামলাটা তার মধ্যে প্রশ্নভুল মামলাটা 1 নম্বরে রয়েছে। বেশ, দেখুন আমি প্রথমে বলি, এক নম্বর করে বলি যে কি কি প্রশ্ন রয়েছে। আপনাদের প্রশ্ন রয়েছে যে এই যে প্রশ্নভুল মামলাটা, এই প্রশ্নভুল মামলার ব্যাপারে, প্রশ্নভুল মামলার ব্যাপারটাই বলছি। কত নম্বর বাড়তে পারে, পর্ষদ কি স্ট্যান্ড নিচ্ছে এখন, এটা কি কোনোভাবে আটকানো সম্ভব কিনা, তারপর যদি নম্বর বাড়ে তাহলে কেমন কম্পিটিশন বাড়তে চলেছে, আর এটা কি আটকানো সম্ভব, এবং আগামীকাল সোমবার এই নম্বর বাড়লে কি হবে, আমার কি ফর্ম ফিল আপ করা উচিত নাকি নম্বর বাড়ার পরে করব, আর যারা পিটিশনার তাদের নম্বরও বাড়বে, যারা পিটিশনার তাদের নম্বর বাড়বে কিনা, এই প্রশ্নগুলো রয়েছে। এবং অনেকেই বলছেন এই রিক্রুটমেন্টের সঙ্গে প্রশ্নভুলের মামলার কোনো মানে এরা ঢুকতে পারবে না, এই প্রসঙ্গগুলো এগুলো রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেকের 22 স্টেটের সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না, 23 স্টেটের সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না, ওবিসি এ থেকে বি তে চলে গেছে, বি থেকে এতে হয়ে গেছে, আর উইদাউট অ্যাডিশনাল যে প্রবলেমটা রয়েছে, যেটা মার্কস আমরা বসাচ্ছি সেখানে একটু প্রবলেম রয়েছে। তার জন্য আমরা স্পেসিফিক ভাবে আমাদের ইউটিউবে ভিডিও করে দিয়েছি, স্পেসিফিক ভাবে অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল কিভাবে নম্বর বসাতে হবে, কিভাবে নম্বর ক্যালকুলেশন করবেন সেটা আমরা বলে দিয়েছি। সেটা আমি নিজে ডিভাইডেড করে বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। ইউটিউবে ভিডিও করা আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে আছে। যারা এখনো আমাদের ফ্রি পিডিএফ গুলো এবং বাজারে প্রচলিত টাকার বিনিময়ে যে পিডিএফ গুলো পান তার থেকে অনেক ভালো মানের পিডিএফ এবং সমস্ত ক্লাসগুলো, সমস্ত প্রশ্নগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে নিতে হবে ফ্রি অফ কস্ট। এবং বাকি যে পিডিএফ গুলো আমরা প্রশ্নগুলো রেডি করেছি, সেই প্রশ্নের অ্যান্সার গুলো এখনো দিইনি, সেই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো খুব দ্রুতই আমরা দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। তো চলুন আমরা একে একে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো চলুন প্রথমে আমি আপনাদের যে প্রশ্নভুলের বিষয়টা কি হতে চলেছে এবং পর্ষদ কি স্ট্যান্ড নিয়েছে, পর্ষদ কি বলছে, আমি একটু প্রথম থেকে আপনাদের বলি। দেখুন, একদম প্রথম থেকে বলছি, একটু মন দিয়ে একটু শুনবেন, একটু ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু মন দিয়ে শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2017-22 স্টেটের অনুত্তীর্ণ, যারা উত্তীর্ণ হয়নি এই সমস্ত চাকরি প্রার্থী, মানে টেট প্রার্থীরা, এবং 17-22 স্টেটে মিলিয়ে মোট 47টি প্রশ্ন ভুল বলা হয়েছে। এই মামলার সূত্রেই বিষয়টি সমাধানের জন্য প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গড়েছিল আদালত। গত
জুলাই মাসে 4 সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময় মতো জমা না পড়লেও শুক্রবার ওই কমিটি রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। ওই রিপোর্ট দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ জানান, যারা আদালতে এসেছেন এবং যারা দ্বারস্থ হননি, যারা আদালতে দ্বারস্থ হয়েছেন বা যারা দ্বারস্থ হয়নি, অর্থাৎ যারা পিটিশনার এবং যারা পিটিশনার নন, প্রত্যেককে প্রশ্ন ভুলের জন্য নম্বর পাবেন। প্রত্যেকে প্রশ্ন ভুলের জন্য নম্বর পাবেন। কোন পদ্ধতিতে কাকে কত নম্বর দেওয়া হবে, কোন পদ্ধতিতে কাকে কত নম্বর দেওয়া হবে সে বিষয়ে আগামী সোমবার আদালত জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এটা অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু যিনি রয়েছেন তার পর্যবেক্ষণ। বিশ্বজিৎ বসু তার পর্যবেক্ষণ, তিনি বলেছেন যে কোন পদ্ধতিতে কত নম্বর বাড়বে, কত নম্বর দেওয়া হবে সেটা এই যে সোমবার, সেই সোমবারে জানানো হবে। এবার দেখুন, বলা হচ্ছে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তারপরে কি বলছে দেখুন, এবার বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্য এখনো তাদের অবস্থানে অনড়। প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্য এখনো তাদের অবস্থানে অনড়। তারা কি বলছেন? তারা বলছেন দেখুন যে এদিন এক পর্ষদের এক আধিকারিক কর্তা দাবি করেন তাদের আদালত কিন্তু বলেনি যে প্রশ্ন ভুল ছিল। আদালত কিন্তু বলেনি যে প্রশ্ন ভুল ছিল, বলা হয়েছে ভুল থাকলে সবাইকে নম্বর দিতে হবে। আর সোমবার আদালতে আমাদের মতামত জানাবো। সোমবার আদালতে আমাদের মতামত, মানে পর্ষদ তাদের মতামত জানাবে। আচ্ছা দেখুন তারপর কি বলছে, যে তাতেই বিষয়টি পরিষ্কার হবে। অবশ্য এর আগে পর্ষদের অবস্থান ছিল তাদের কোনো প্রশ্ন ভুল নেই। তাদের কোনো প্রশ্ন ভুল নেই, পর্ষদের অবস্থান ছিল কোনো প্রশ্ন ভুল নেই। কোনো প্রশ্ন ভুল নেই, এটা ছিল। তাতে বিষয়টি পরিষ্কার, অবশ্য এর আগে পর্ষদের অবস্থান ছিল কোনো প্রশ্ন ভুল নেই, কিন্তু এক্ষেত্রে একাধিক সঠিক বিকল্প দেওয়া ছিল। এক্ষেত্রে একাধিক সঠিক বিকল্প দেওয়া ছিল। তবে কোনো মতেই সংখ্যাটি এত বেশি নয়। কোনো মতেই সংখ্যাটি এত, এই 47টি, মানে পর্ষদ বলছে এই যে 47টি প্রশ্নের কথা বলা হচ্ছে, 47টি প্রশ্ন ভুল 2022 আর 2017 মিলিয়ে, এটা পর্ষদ একদম মেনে নিতে পারছে না। আর পর্ষদ বলছে যে আদালত থেকে বলা হয়েছে যে যদি প্রশ্ন ভুল থাকে তাহলে সবাইকে নম্বর দিতে হবে, এবং সেটা সোমবার আদালত পর্যবেক্ষণ করে দেখবেন যে কত নম্বর ভুল আছে বা কত নম্বর বাড়তে চলেছে, কিভাবে নম্বর বন্টন করা হবে সেটা। এটা আপনারা একদম ডিটেলসটা জানলেন। এবার দেখুন, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যেটুকু যা আপডেট নিয়েছি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের বলি কয়েকটি বিষয়। যে যদি নম্বর বাড়ে, নম্বর বাড়লে পরে এরা কি এই রিক্রুটমেন্টে বসতে পারবে? আবারও বলছি, যদি নম্বর বাড়ে, কত নম্বর বাড়বে সেটা তো আমরা আগামীকালই জানতে পারবো। কত, যদি প্রশ্ন ভুল থাকে বা যে প্রশ্ন ভুল ধরা পড়ে কত নম্বর বাড়তে চলেছে সেটা পরে বলছি। কিন্তু যদি বাড়ে তাহলে কি এরা এই রিক্রুটমেন্টে বসতে পারবে? দেখুন, এই যে প্রশ্ন ভুল মামলাটা, যদি ধরুন হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট দিয়ে দিল, হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট চলে আসলো যে নম্বর, আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন যে বলা হলো যে 3 নম্বর বেড়েছে বা 3 নম্বর বাড়বে, 3 নম্বর প্রত্যেককে দিতে হবে বা যাদের প্রশ্ন রয়েছে সেভাবে করে দেওয়া হবে। এবার 3 নম্বর যদি বাড়ে তাহলে এটাই কি পর্ষদ মেনে নেবে? বা এটাই কি 22 স্টেট 23 স্টেট ক্যান্ডিডেট যারা আছে, 17 টেট ক্যান্ডিডেট যারা আছে, এখন ঠিকই আছে, যারা এখন টেট পাস, এখন চাকরি পায়নি, তারা কি এটা মেনে নেবে? তো তারা যদি মেনে নেয় তাহলে এই রিক্রুটমেন্ট ডিলে হয়ে যাবে। কেন বলছি? যদি মেনে নেয়, ধরুন 3 নম্বর বেড়ে গেল এবং পর্ষদ শান্ত হয়ে গেল, পর্ষদও মেনে নিল এবং যারা 22 টেট 17 টেট এরাও মেনে নিল। যদি মেনে নেয়, এরা যদি সুপ্রিম কোর্ট না করে বা সুপ্রিম কোর্টে না যায়, সুপ্রিম কোর্টের দরজা যদি ঠক 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 না করে, তাহলে পরে কি হবে? তাহলে আদালত কিন্তু জাজমেন্ট দেবে যে এদের দ্রুত সার্টিফিকেট দিয়ে এরা এই যে শূন্য পদ, সেই শূন্য পদে যেন তারা ফর্ম ফিল আপ করতে পারে, তার সুযোগ দেওয়া হোক, রিক্রুটমেন্টের তারা বসতে পারে সেই সুযোগ দেওয়া হোক। এটা কিন্তু আসবে, এই বিষয়টা আসবে। তো এই বিষয়টা কিন্তু তারা যদি বেড়ে থাকে নম্বর, নতুন যারা পাস করবে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবে যে আমরা এত বছর পর সুযোগ পাচ্ছি, আমাদের এই ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হোক। তারা কিন্তু এই সুযোগটাও পাবে। গেল, যদি তাদের
বললাম যদি সুপ্রিম কোর্টে ঠক না করা হয় তাহলে কিন্তু তারা এই সুযোগটা পাবে। এটা একটা বিষয়। এবার সেটা তো আমরা কিছুদিন বাদেই জানতে পারবো, কিছুদিন বাদে বলতে আগামীকালই আমরা এর অনেকটা জানতে পারবো যে কি হতে চলেছে, আদৌ কি নম্বর বাড়বে বা কি জাজমেন্ট আসতে চলেছে তার উপর ডিপেন্ড করছে। এবার আমাকে আজকে কয়েকজন পার্সোনাল এসএমএস করেছে, অনেক দেখুন অনেকে তো এসএমএস করে, সবার এসএমএস দেখা পসিবল হয় না, আবারও বলছি হাজার হাজার এসএমএস আসে, সবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এত এসএমএস দেখা পসিবল না। এবার ওখানে যে এসএমএস গুলো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, দাদা আমি কি ফর্ম ফিল আপ করবো নাকি আগামীকালের অপেক্ষা করব, যদি বলেছে যে এত নম্বর বাড়বে বা 2-4 নম্বর যদি বাড়ে, যদি পিটিশনারদের বাড়বে, সবারই বাড়বে, তাহলে আমারও তো নম্বর বাড়বে, যদি সবার বাড়বে তাহলে আমারও বাড়বে, তাহলে কি ফর্ম ফিল আপ করবো? তো যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের তো আর ফর্ম ফিল আপ করার কোনো ব্যাপার নেই, তা তো করে ফেলেছো। আর যারা করোনি আমি বলবো যে আগামীকাল কি জাজমেন্ট আসে, কি আসে তার উপর আর একটা রাত, আর একটা সময় দিন অপেক্ষা করো, তারপরে থেকে ফর্ম ফিল আপটা শুরু করো। আর আমি 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 তোমাদের বা আপনাদের আমি সুন্দর করে বলেছিলাম আমাদের ইউটিউবে লাইভে এসে যে তোমরা যারা করে ফেলেছো তাদের ব্যাপারটা আলাদা, অনেকে ভুল ভ্রান্তি বিভিন্ন কিছু করেছো, অনেকে প্রশ্ন করেছো দাদা এডিট উইন্ডো খুলবে কিনা, তো অবশ্যই তো হাজারে হাজারে দেখো প্রত্যেকটা রিক্রুটমেন্টেই ভুল হয়, পরে এডিট উইন্ডো দেয়, হ্যাঁ উইন্ডো দেবে, অবশ্যই তোমরা উইন্ডো দেওয়া হবে, দেবে এটুকু তোমরা আশা রাখতে পারো পর্ষদ থেকে। তোমাদের কিন্তু এই কথাগুলো বলা তো অনেকে আবার অনেক কিছু বলবে, যাই হোক আমি বলে দিচ্ছি তো যে তোমাদের কিন্তু অবশ্যই দেখবে এডিট উইন্ডো আসবে এবং তোমরা যে ভুল ভ্রান্তি যেগুলো করছো সেগুলো ঠিক করে নিতে পারবে। তবে আমি বলবো ভুল ভ্রান্তি কেন করবে, আমি ইউটিউবে আবার বলেছিলাম যে আমি তোমাদের লাইভ প্রথম কথা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, ইউটিউবে দেখিয়েছি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কোন ঘরে কি লিখতে হবে কি না লিখতে হবে এবং কোন ঘরে কি ফিল আপ করতে হবে সব বলেছি। তারপর আমি স্পেশালি বলেছি যে আমি ফর্ম ফিল আপ করে স্টেপ বাই স্টেপ আর একটা ভিডিও করে দেখাবো, সেটা আমি খুব দ্রুতই দেখাবো, সেটা আগামীকাল দেখা যাক কি হয়। তার উপর আমি কিন্তু পরশুদিন আপনাদের ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যে মিঠুন দা হেল্পলাইন বলে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপটা হবে সেটা আমি করে দেখাবো। আচ্ছা এবার দেখুন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এই যে অ্যাডিশনাল উইথ অ্যাডিশনাল আর উইদাউট অ্যাডিশনাল যেটা, সেটা কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছি এবং আমরা সার্টিফিকেট ধরে কিন্তু আমরা সেই অঙ্কের মতো সুন্দর করে একদম বাচ্চাদের মতো করে বুঝিয়েছি। কিন্তু আমরা তার ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করেছি বা ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো ইউটিউবে কিন্তু গেলে পরেই অবশ্যই খুব সহজেই খুঁজে পাবেন। চলে গেল অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল। এবার দেখুন যারা ওবিসি যে প্রবলেমটা ছিল, ওবিসি এ থেকে বি তে গেছে, বি থেকে এ তে গেছে, তো বিষয়টা হচ্ছে যারা যে ক্যাটাগরিতে নতুন গেছে তারা কিন্তু সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবে। ধরুন আপনি এতে ছিলেন, এ থেকে বি তে এসেছেন, তাহলে আপনি বিটাই সিলেক্ট করবেন, এটা একটা বিষয়। বা বি তে ছিলেন, বি থেকে এতে এসেছে, তাহলে আপনি এটাই সিলেক্ট করবেন। এবার অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা আমি রিভ্যালিডেশন করিনি বা করা হয়নি, বা যে ক্ষেত্রে আপনি করেননি বা করা হয়নি সেক্ষেত্রে আপনার যেটা আছে সেটাই শো করতে হবে। যদি আপনি না করে থাকেন তাহলে আপনাকে যেটা আছে সেটাই শো করতে হবে, সেটা কোনো অপশন নেই না। মনীষাগিরি বলছে কি, মনীষাগিরি কি বলছো, এডিট অপশন কি দেবে দাদা? হ্যাঁ অবশ্যই এডিট অপশন প্রতিবারই দেয়, এবারও আশা রাখছি অবশ্যই ধরে নাও দেবে, না দিয়ে কোথায় যাবে? এই হাজার হাজার ছেলেমেয়েরা ফোন ভুল করছে, মেইল করছে। হ্যাঁ আপনাদের যে টোল ফ্রি নম্বরটা দিয়েছিলাম সেই টোল ফ্রি নম্বরে, পর্ষদের যে টোল ফ্রি নম্বর, সেখানে অবশ্যই তোমরা ফোন করে তোমাদের যে পার্সোনাল যে প্রবলেম গুলো হচ্ছে সেটা অ্যাডিশনাল হোক উইদাউট অ্যাডিশনাল, ওখানে নম্বর দেওয়া হোক, ক্যাটাগরিতে যে প্রবলেম গুলো ছিল সেগুলো তোমরা অবশ্যই পর্ষদের ওই টোল ফ্রি নম্বরে ফোন করো। ফোন করলে কিন্তু ফোন রিসিভ হচ্ছে, ফোন রিসিভ করছে। আমার কাছে কিন্তু গতকালও 3-4 জন শিক্ষার্থী আমাকে ফোন করেছিল, দাদা আমি ফোন করেছিলাম, ফোন করলে কিন্তু আমার সঙ্গে কিন্তু কথা বলেছে, তো প্রবলেম কিন্তু সলভ করেছে। তো তোমরা অবশ্যই টোল ফ্রি নম্বরটা ফোন করো। আমি কিন্তু অলরেডি আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি, ইউটিউবে পোস্ট করে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, সব জায়গায় দিয়ে দিয়েছি, তোমরা ফোন করবে। শুভজিৎ বিশ্বাস কি বলছো? বলছি যে আমি 21-23 ডিএলএড প্রার্থী, আমার এখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা হয়, তখন আমার নামের বানান ভুল ছিল। আচ্ছা নামের বানান ভুল ছিল, কিন্তু সেটা পরে পর্ষদে গিয়ে ঠিক করি। কিন্তু আজকে আমার কলেজ থেকে যে মার্কশিট দিয়েছে, কোথায় গেল, মার্কশিট দিয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু যাদের নামের বানান ভুল ছিল তাদের মার্কশিট আসেনি বলেছে পর্ষদ থেকে, কিন্তু আমাদের তো ইন্টারভিউ এর ডেট দিয়ে দিয়েছে। আচ্ছা এই যে প্রবলেমটা, এই প্রবলেমের জন্য এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম, তোমাকে কিন্তু সরাসরি পর্ষদে যেতে হবে। হ্যাঁ প্রথম কথা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কলেজে যাও, কলেজ থেকে কি বলে দেখো,
আর তারপর তোমার পর্ষদে যেতে হবে, পর্ষদে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে, তাছাড়া কিন্তু এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না, আমাকে পর্ষদে যেতে হবে। গেল একটা নম্বর কথা। আচ্ছা 2 নম্বর কথা যেটা, আচ্ছা বাবা কত কত কমেন্ট। প্রাইমারি টেট পাস যা প্যারা টিচার কোনো আচ্ছা অনেকেই বলছে দাদা 23-25রা কি বসতে পারছে না, 23-25রা কিন্তু এখনো সুযোগ পায়নি। আর অনেকেই বলছে দাদা কি 23-25-এর রেজাল্ট যদি আউট হয়ে যায় যে কোনো মুহূর্তে 9 তারিখের আগে, তাহলে কি তারা ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো এই ফর্ম ফিল আপ করতে পারবে কি না সেটা কিন্তু পর্ষদের উপর ডিপেন্ড করছে, যে 23-25-এর রেজাল্ট আউট করে দিয়ে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে কিনা সেটা পর্ষদের উপর ডিপেন্ড করছে, 23-25 সেশনে যারা আছে। হুম কি বলছে দেওয়ার কি দেলোয়ার দেলোয়ার কে শরীফ বিশ্বাস বলছে আপনার পার্সোনাল কি মনে হচ্ছে নাম্বার কি বাড়তে পারে? অবশ্যই নাম্বার বাড়তে পারে, নাম্বার তো বাড়তে অবশ্যই পারে, সেটা পরিমাণটা যে পরিমাণ দিয়েছে সেই পরিমাণ অবশ্যই কখনোই নয়, কখনোই নয়, হয়তো মানে যেটুকু যা মনে হয়েছে নাম্বার বাড়তে পারে বলতে কি বলবো, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, একদমই কোনো অথেন্টিকেটি নেই, পার্সোনাল ভাবে বলছি। হয়তো আমি যেটুকু যা দেখেছি 2022 সালের যে কোশ্চেন ছিল হয়তো 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর 3 নম্বর খুব জোর 2-3 নম্বর বাড়তে পারে, খুব জোর, তাও আই এম নট শিওর। কি বলছো এসসি সার্টিফিকেট ডিজিটাল লাগবে নাকি প্রশ্ন পূর্ণ দিয়েই হবে? হ্যাঁ পূর্ণ দিয়েই কাজ চলে যাবে, নম্বর আছে তো, ডিজিটাল যে নাম্বারটা থাকে সেই নম্বর থাকলেই হবে। হ্যাঁ আর যদি নম্বর না থাকে যেটা পুরনো আছে সেটা দিয়ে আপাতত কাজ চলে যাবে, অবশ্যই ডিজিটাল করে নেবেন, এবং ডিজিটাল না থাকলে আপাতত যেটা আছে সেটা দিয়েই কাজ চলে যাবে। আচ্ছা তারপরে পরবর্তী প্রশ্ন কি ছিল, পরবর্তী প্রশ্ন কি ছিল বলো? এসসি সার্টিফিকেট তো বললাম পুরোনোটা দিয়ে কাজ চলে যাবে, পুরোনোটা দিয়েই কাজ চলে যাবে। আচ্ছা তো এই যে কিছু প্রশ্নগুলো ছিল। আর বাকি যাদের এই যে অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল নাম্বার যোগ করা বিয়োগ করা, আমরা কিন্তু একদম স্পেসিফিক ভাবে সুন্দর করে ভিডিও করে একদম সার্টিফিকেট ধরে ধরে ভিডিও করে দিয়ে দিয়েছি, তার কিন্তু লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও ভিডিওটা। কি বলছো দাদা প্যারা টিচারদেরটা একটু বলবেন, তাদের ভ্যাকান্সি ফিল না হলে কি জেনারেলে অ্যাড হবে? হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছেন। যারা প্যারা টিচার আছে, প্যারা টিচার তো যে পরিমাণে ভ্যাকান্সি দিয়েছে তো সে পরিমাণে তো হয়তো প্যারা টিচার পাওয়া যাবে না, এবার যে ভ্যাকান্সি গুলো বেঁচে যাবে সেগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে একদম। দাদা ইডাব্লিউএস নিয়ে বলো। আচ্ছা ইডাব্লিউএস ভালো কথা। ইডাব্লিউএস বিষয়টা তোমরা হয়তো অনেকেই জানো, আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি যে ইডাব্লিউএস এ অনেকেই ফেক ভাবে ইডাব্লিউএস বানিয়েছে, তো বানিয়ে তারা শো করেছে, তার জন্য তারা বিপদে পড়েছে। তো ফেক ভাবে বা ভুলভাবে কিছু বানিও না, বিশেষ করে যারা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যারা বানাচ্ছ বা বানিয়ে ফেলেছো তারা কিন্তু অবশ্যই শো করো না। তোমরা দেখো এসএলএসটির ক্ষেত্রে কত হাজার হাজার শিক্ষার্থী, সরি কত শয়ে শয়ে শিক্ষার্থী, 300 মতো শিক্ষার্থী কিন্তু ধরা পড়েছে, বা অনেকেই 200 মতো শিক্ষার্থী কিন্তু যায়নি ভেরিফিকেশনের জন্য, কারণ ধরা খাবে। ফেক সার্টিফিকেট দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। যারা ফেক সার্টিফিকেট দিচ্ছ ভাবছো আমরা তো আমাদের তো অনলাইন সাবমিট করা আছে, ওটা কিন্তু 3 রকম ভাবে 3বার তোমাদের ভেরিফিকেশন হবে, 3 রকম ভাবে ভেরিফিকেশন হবে, গ্রাউন্ড ভেরিফিকেশন হবে, ওখানে অন স্পট ভেরিফিকেশন হবে, এবং তোমাদের কিন্তু ভিজিট ভেরিফিকেশন হবে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখবে। এই জন্য যারা টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়েছো এক্সট্রা কারিকুলামে তারা অবশ্যই শো করো না। যাদের ট্যালেন্ট আছে প্রকৃতই সার্টিফিকেট আছে তারা নিয়ে যাওয়ার সঙ্গে, বাট যাদের নেই তারা কিন্তু শুধু ওই কেনা সার্টিফিকেট নিয়ে যেও না, নিজের চাকরি শুধু হারাবে। বুঝা গেল? আর তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবে, কিভাবে বানাতে হয় তার কিন্তু আমরা ইউটিউবে ভিডিও করে দিয়েছি এবং ফেসবুকে পোস্ট করেছি, বাট কিন্তু ফেসবুকে তো অত ভিডিওর মধ্যে ফেসবুকে তো ওইভাবে ইয়ে করা থাকে না, ফেসবুকে খুঁজে পাবে না, কিন্তু ইউটিউবে গেলে সহজেই খুঁজে পাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। কি বলছো ওবিসি সার্টিফিকেট এর উল্টা হলে? হ্যাঁ দেখুন আবার বলছি যে আপনাদের ওবিসি এ থেকে যদি নতুন যেটাই গিয়েছেন সেটা 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 শো করাতে হবে। এবার দেখা গেল আপনি কিছুই করেননি, সেক্ষেত্রে যেটা আছে সেটাই শো করতে হবে। ধরুন আপনি এতে ছিলেন, এ থেকে বিতে গেছেন, তাহলে আপনি বির যে সার্টিফিকেটটা সেটা আপনাকে শো করতে হবে। রিভ্যালিডেশন রিভ্যালিডেশন করার পর যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা আপনাকে শো করতে হবে। এবার দেখা গেল আপনি কিছুই করেননি, এখন যেটা আছে তাহলে সেটাই শো করতে হবে, তার কোনো উপায় নেই না। তখন আপনাকে বলতে হবে ভেরিফিকেশনের সময় যে আমি করতে পারিনি বা আমার করা হয়নি, আপনাকে নির্দিষ্ট সঠিক এক্সকিউজ দেখাতে হবে। আচ্ছা কি বলছেন
যে ওবিসি ইডব্লিউএস নিয়ে তো বললাম, কি বলছে আমার কি আমার গ্রাজুয়েশন নেই, তাহলে ওই জায়গাটায় কি করব? যার গ্রাজুয়েশন নেই তার তো ওই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজনই নেই, সে শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেবে। গ্রাজুয়েশন নেই, গ্রাজুয়েশন তো মাস্ট নয়। দেখুন, এটা তো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা এই রিক্রুটমেন্ট, এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক। তো এবার আপনার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে আপনি অবশ্যই শো করবেন, কিন্তু আপনার হায়ার কোয়ালিফিকেশন না থাকলে আপনার শো করার কোনো প্রয়োজন নেই। না থাকলে আপনি কোথা থেকে শো করবেন? প্রয়োজন নেই কেন বলছি, সরি, আপনার না থাকলে কোথা থেকে শো করবেন, তাই না? তবে যদি থাকে তাহলে অবশ্যই আমি মনে করি শো করা উচিত। কোনো কিছু লোকানোর দরকার নেই, লোকানো উচিতও নয়। ইন্টারভিউ হলে আপনি ধরা খেয়ে যাবেন, যদি আপনি লুকিয়ে যান ধরা খেয়ে যাবেন ঠিকাদের সামনে, কারণ তারা কি বলে ডাল খেয়ে বসে নেই, ঠিক আছে? তো তারা যথেষ্ট তোমার সঙ্গে কথা বললে বুঝে যাবে যে তোমার কোয়ালিফিকেশন, তুমি হায়ার কোয়ালিফিকেশন, তুমি প্রশ্নের ভয়ে তুমি লুকাচ্ছ। এবার যাদের রেগুলার ডিগ্রি আছে দুটো একসঙ্গে করা, আর তারা কিন্তু শো করো না। যাদের দুটো রেগুলার ডিগ্রি একসঙ্গে তারা কিন্তু শো করো না। যেমন তুমি মনে করো এদিকে গ্রাজুয়েশনও চালিয়েছো, আবার এদিকে ডিএলএডও চালিয়েছো, দুটোই রেগুলার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু শো করা যাবে না। একটা রেগুলার একটা ডিস্টেন্স শো করা যায়, কারণ ইউজিসি কিন্তু পারমিশন দিয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আমাদের কিন্তু সেই পারমিশন দিয়েছে। এবার সেটা পশ্চিমবঙ্গ সরকার মানবে কিনা সেটাও কিন্তু তোমাকে অবশ্যই পর্ষদে জানতে হবে। এবং আমরা ইউজিসি পারমিশন দিয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেটাই কিন্তু সব জায়গায় গ্রান্টেড হয়। তো তারপরে রাজ্যের উপর ডিপেন্ড করে সেই রাজ্য সেটাকে মান্যতা দেবে কিনা, মানবে কিনা। হ্যাঁ, তো অবশ্যই সেটা কিন্তু জানতে হবে। আমরা জানি যে একটা রেগুলার একটা ডিস্টেন্স হলে ইউজিসি মান্যতা দিয়েছে মানে সেটাকে অ্যাকসেপ্ট করা যায়, বাট সব জায়গায় আছে। ইডব্লিউএস কাট অফ কত যেতে পারে? দেখুন, ইডব্লিউএস কাট অফ কত যেতে পারে, ইডব্লিউএস তো এখন সোনার হরিণ। ইডব্লিউএস এখন এসটিদের থেকেও কম কাট অফ যাচ্ছে। আমরা পিএসসি দেখেছি, আমরা ডাব্লিউবিপি দেখেছি, তো সমস্ত জায়গায় দেখছি যে ইডব্লিউএস সার্টিফিকেট এখনো সে পরিমাণ বানাতে পারেনি। তো অবশ্যই তোমাদের এসটিদের থেকেও কম কাট অফ যেতে পারে, এটা ধরে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কত নম্বর বাড়তে পারে 22-এর? ওই বললাম যে যদি বাড়ে তাহলে 2-3 নম্বর বাড়তে পারে, আর যদি বাড়তে পারে, বললাম 2-3 নম্বর বাড়তে পারে অবশ্যই, আমার যেটা মনে হলো। এবার যদি 2-3 নম্বর বাড়ে বা 2 নম্বর যদি বাড়ে, তাহলে কিন্তু 2 নম্বর বাড়লেও কমসে কম 20-30 হাজার ছেলে মেয়ে কিন্তু পাশ করবে। আবার 2 নম্বরও বাড়ে, 20-30 হাজার ছেলে মেয়ে কমসে কম পাশ করবে। তার বেশি পাশ করবে, কম করে বললাম, কম করে 20-30 হাজার ছেলে মেয়ে পাশ করবে। 2 নম্বরও বাড়ে, 2-3 নম্বরও বাড়ে, এটা হচ্ছে বিষয়। আর তাদের আটকানোর একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে পর্ষদের সুপ্রিম কোর্টে ছুটতে হবে, অথবা যারা 22 স্টেট টেস্ট আছে তাদের সুপ্রিম কোর্টে ছুটতে হবে। তা না হলে কিন্তু আটকাতে পারবে না। এবং তারা যদি নম্বর নিয়ে বেরিয়ে যায় তাহলে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট কিন্তু তখন টেনে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ তখন ধরুন এখন 50,000 পাস করে আছে, তখন কিন্তু আরো 50,000 যোগ হলে 1 লাখ হবে, আর 1 লাখ শিক্ষার্থী ইন্টারভিউ নেওয়া পসিবল নয়। তখন সুপার টেট বিভিন্ন গল্প চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তো এটা যদি একমাত্র আটকানো যায় তাহলে সেটা কম সম্ভব এই রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, অঙ্কিতা কুন্ডু বলছে গ্রাজুয়েশন এ অনার্স এর নাম্বারটা কি অ্যাড করতে হবে, নাকি পাস এর সাবজেক্টের গুলোর নাম্বারও একসাথে অ্যাড করতে হবে? দেখুন, আমরা এতদিন পর্যন্ত যেটুকু জেনেছি বা যেটুকু যা ফর্ম ফিল আপ করেছি, সেটা ডাব্লিউবিসিএস হোক, সেটা মিসলেনিয়াস হোক, বা যা কিছু করেছি, সেখানে কিন্তু পাশের নম্বর কিন্তু অ্যাড করা হয় না, শুধুমাত্র গ্রাজুয়েশনের যে নম্বরগুলো সেটাই কিন্তু অ্যাড করা হয়ে থাকে। তারপরে যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে, আপনারা কিন্তু অবশ্যই পর্ষদের টোল ফ্রি নম্বরে ফোন করে ভালো করে আরো আপনারা শিওর নিতে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপে পাশের নম্বর অ্যাড করে কিন্তু আমরা করিনি, নম্বর দিইনি, ঠিক আছে? আচ্ছা, আগে ওবিসি, কারণ এসএলএসটি যে ফর্ম ফিল আপটা হলো সেখানে কিন্তু পাশের নম্বর যোগ করা হয়নি, গ্রাজুয়েশনেরটাই হয়। তো এটাই আমরা জানি, এতদিন ধরে জেনে আসছি। পর্ষদ নতুন কোনো নিয়ম করেছে আমরা জানা নেই। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার পর লাগবে না, ওল্ড দিলেও হবে? দেখুন, ওবিসি সার্টিফিকেট তো রিভ্যালিডেশন করার পরই লাগবে, কিন্তু আপনি যদি রিভ্যালিডেশন না করা থাকে সেক্ষেত্রে তো আপনাকে ওল্ডটাই শো করতে হবে, তাই না? যদি না করা থাকে তখন আপনার যেটা আছে সেটাই শো করতে হবে। নম্বর কত বাড়তে হবে বলেছি, নম্বর কত বাড়তে পারে। আচ্ছা, কাকলি ঘোষ বলছে ওবিসি এ থেকে ওবিসি এ হয়েছি, বাট নতুন হয়নি, ফর্ম ফিল আপ
ফর্ম ফিল আপ কোথায় গেল কাকুলি, হারিয়ে গেল, আর খুঁজে পাচ্ছি না, অনেক এসএমএস তো বাবা, কত এসএমএস। আচ্ছা, অঙ্কিতা কোন বলছে থ্যাংক ইউ সো মাচ। সাহেলি, কত ক্যান্ডিডেট এখনো অবধি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারে এখনো অবধি? দেখুন, এটা আমরা ইউটিউবে বহুবার বলেছি যে এখনো পর্যন্ত সব বাদ দিয়ে সব যোগ করে আজ পর্যন্ত ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি 40-45 হাজার ছেলে মেয়ে বসবে ইন্টারভিউতে, অ্যাপ্রক্সিমেটলি 40-45 হাজার ছেলে মেয়ে বসবে এখনো পর্যন্ত ধরে নিই। রুমি দে কি বলছে, কোথায় গেল রুমি দে বলছে স্যার জেনারেলে কত ম্যাক্সিমাম কাট অফ যেতে পারে? দেখুন, আবারও বলছি, এই যে ভ্যাকান্সি দিয়েছে এবং যে পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ক্যান্ডিডেট বাড়বে কিনা জানি না, তবে যদি এটাই থাকে ধরে নিন 33+ যেতে পারে। 33, এটা আমরা প্রায় 8-10 হাজার ছেলে মেয়ের উপর আমরা কিন্তু একটা এক্সিট পোল করেছিলাম, সেই এক্সিট পোলে কিন্তু ভোট দিয়েছিল, তো সেই ভোটের ভিত্তিতে এবং আমরা কিন্তু অফলাইনে যে ইন্টারভিউ নিয়েছিলাম তার উপর ভিত্তি করেই বলছি 33 33+ বা 33-এর কাছে যেতে পারে, এটা আমাদের অনুমান। ঠিক আছে, দেখো এর থেকে বাঁচার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ভ্যাকান্সি বৃদ্ধি, মানে শূন্য পদ বৃদ্ধি। যদি ভ্যাকান্সি ইনক্রিজ না হয় তাহলে কিন্তু এই দুর্দশা, আমরা কিন্তু সত্যি হতাশ। আমাদের পশ্চিমবঙ্গে যেখানে বিহার, আমি বারবার যে প্রসঙ্গটা তুলি, যে বিহারের মতো অনুন্নত রাজ্যে গত 3 বছরে 4 লক্ষের মতো শিক্ষক, শুধুমাত্র শিক্ষক পদে, সারা বিহারে শুধুমাত্র শিক্ষক পদে 4 লক্ষ পরিবার, 4 লক্ষ জনকে, প্রায় 4 লক্ষের কাছে 3,80,000+ শিক্ষক নিয়োগ হয়েছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 8-10 বছর পর মাত্র 13,000, এসএসসিতে 12,000, এসএসসিতে 10-12,000, আর এদিকে এই প্রাইমারিতে 13,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। এটা সত্যি মানে কষ্টের, এটা সত্যি মানে কল্পনা করা যায় না। এর থেকে খারাপ দিন, এর থেকে দুঃসহ দিন, এর থেকে ভয়ঙ্কর দিন, এর থেকে কলঙ্কময় অধ্যায় আমার কিছু হতে পারে না। কারণ 10 বছর পরে যদি মাত্র 13,000 শূন্যপদ আসে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অভাব, শিক্ষক শিক্ষিকার অভাব, পরিকাঠামোর অভাব, সেখানে কি করে মাত্র 13,421টি শূন্যপদ দিতে পারে? এটা সত্যি অবাক করার মতো, এটা সত্যি হতাশার। মানে চাকরি প্রার্থীর কাছে মানে এটা কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে সারা জীবন, যেখানে 8-10 বছর নিয়োগ নেই। শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী বলছি, পর্ষদ সভাপতি স্বয়ং বলেছেন যে 23 সাল পর্যন্ত কোনো টেট পাস বসে থাকবে না, তারপর আপনাদের বছরে 2বার করে নিয়োগ হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে। হ্যাঁ, তাহলে কোথায় সেগুলো কি শুধুমাত্র মুখের প্রতিশ্রুতি? আমি বিহারের মতো 3 লক্ষ 4 লক্ষ করতে বলছি না, মিনিমাম যে কথাটা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, বলেছিলেন 10 লক্ষ আমার শূন্যপদ রেডি আছে, 10 লক্ষ চাকরি রেডি আছে। কোথায় সে 10 লক্ষ চাকরি? এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো একমাত্র এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে ভয়ঙ্কর বড় আন্দোলন করে শূন্যপদ বৃদ্ধি করা। শূন্যপদ বৃদ্ধি না করলে কিন্তু এর থেকে বাঁচা অসম্ভব। আচ্ছা, তারপরে কি বলছো পরবর্তী? চন্দন সহ বলছে ওবিসি, আগে ওবিসি বি ছিল, এখন ওবিসি বি আছে, তাহলে কি রিভ্যালিডেশন করার পর সার্টিফিকেট আপলোড করতে হবে? একদম, তোমার এই বি থাকলে অবশ্যই তুমি রিভ্যালিডেশন করে নেবে। ইন্টারভিউ কত ক্যান্ডিডেট বসবে এটা বলেছি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্নকার, যারা ওল্ড নিয়ম অনুযায়ী ওবিসি বি, তাদের ওবিসি এ রিভ্যালিডেশন পেন্ডিং আছে স্টিল নাও, সেক্ষেত্রে ফর্ম ফিল আপে কি দেব, যদি জানেন একটু বলুন প্লিজ। দেখুন, আবারও বলছি, আমরা যেটুকু যা জানি বা যেটুকু যা জেনেছি, যারা নতুন যে লিস্ট এসেছে সেই লিস্ট অনুসারে যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি তাকে রিভ্যালিডেশন করে দিতে হবে। এবার যদি তার সেটা যদি না থাকে বা করা হয়নি, সেক্ষেত্রে পূর্ণ যেটা আছে সেটাই শো করতে হবে। তো তারপরে আমি বলবো 100% কনফার্ম হওয়ার জন্য, আরো শিওর হওয়ার জন্য অবশ্যই আপনারা একবার ওই টোল ফ্রি নম্বরে ফোন করে সঠিকভাবে পর্ষদ থেকে জানবেন, এটা আমাদের মত। আচ্ছা, মধুসূদন লাহা বলছে 23 স্টেটে টেট পাস, এখন গভর্নমেন্ট থেকে নার্সিং করেছি। আচ্ছা, 23 স্টেট পাস কোথায় গেল? 23 স্টেট পাস আর তো খুঁজে পাচ্ছি না।
23 স্টেট পাস, এখন গভর্নমেন্ট থেকে নার্সিং করছি ফাইনাল ইয়ারে। এটা কি ইন্ট্রোডাকশন এ বলা যাবে নাকি বলবো না? গভর্নমেন্ট থেকে নার্সিং করছেন, অবশ্যই বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন, তবে বলা যাবে, বলা উচিত। তবে এর সঙ্গে আপনি কিভাবে প্রাথমিক শিক্ষাটাকে যুক্ত করবেন, এবং আপনাকে এরকম ক্রস কোশ্চেন আসবে, তাহলে আপনি নার্সিং করছেন, আপনার গভর্নমেন্ট থেকে নার্সিং করছেন, 2 দিন পরে আপনি নার্স হয়ে যাবেন, হয়ে যাওয়ার পর আপনি তো নার্সের চাকরিতে চলে যাবেন। তো এই সমস্ত ক্রস কোশ্চেন অনেক কিছু আসতে পারে, তো সেগুলো কি করে ফেস করবেন সেটাও আপনাকে ভাবতে হবে। অবশ্যই বলতে পারেন, আবারও বলছি, কিন্তু এ নিয়ে আপনাকে প্রচুর ক্রস কোশ্চেন আসবে। সেই ক্রস কোশ্চেন গুলো কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনাকে বুঝতে হবে, যে আপনাকে কি ধরনের ক্রস কোশ্চেন আসতে পারে। আপনার বিভিন্ন রকম ক্রস কোশ্চেন আসবে, যেমন আপনার প্রশ্ন আসতে পারে যে আপনার তো নার্স, আপনি যখন নার্সিং কমপ্লিট হয়ে যাবে গভর্নমেন্ট থেকে যেহেতু করছেন, আপনার তো নার্স হয়ে যাবেন, তো সরকারি নার্স হয়ে গেলে তাহলে আপনার প্রাইমারিতে কেন আসবেন? প্রাইমারিতে নার্স, সরকারি নার্সের চাকরি ছেড়ে কেন আসবেন? তারপর এর সঙ্গে আপনি কিভাবে রিলেট করবেন? বিভিন্ন রকম ক্রস কোশ্চেন রইবে, সেগুলো কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। শ্যাম পুরকিত বলছে ইডাব্লিউএস কত কাট অফ যেতে পারে? ইডাব্লিউএস, আবার বলেছি, ইডাব্লিউএস এসটি দের থেকেও কম কাট অফ যেতে পারে। আচ্ছা, রোশনি সরকার বলছে, দাদা আমার এসসি কার্ড অনেক পুরনো, হাতে লেখা, ডিজিটাল নয়, এখন সমস্যা হবে? তুমি এখনো পর্যন্ত কেন ডিজিটাল করনি, প্রথম কথা। আর এখন যেহেতু করনি, তো যেটা আছে সেটাই শো করো, প্রবলেম নেই, আর ওটাকে আপডেট করতে দাও, এটাকে বলবো। ইডব্লিউএস বলেছি। বিলকিস পারভিন বলছে কোন ক্যাটাগরিতে বেশি রিজার্ভেশন, ওবিসি এ নাকি ওবিসি বি? এখন কিন্তু রিজার্ভেশন যেটা বেশি সেটা কিন্তু দেখতে পাচ্ছি ওবিসি এতে রিজার্ভেশনটা বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রলয় কি বলছে? পরবর্তী প্রশ্নকার পারভিন পাত্র বলছে, স্যার এসটি, কোথায় গেল পারভিন পাত্র? এসসি কাট অফ কত যেতে পারে? এসসি কাট অফ তো আমরা দেখুন, আমরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই জয়েন করবেন খুব দ্রুত। মিঠুন দা হেল্পলাইন বলে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা অবশ্যই ফলো করবেন, এবং সেখানে কিন্তু আমরা আপনাদের এই যে প্রশ্নগুলো না, এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছি, যে কেমন কাট অফ যেতে পারে, আমরা সুন্দর করে এর উপর কিন্তু ভিডিও করেছি। এর উপর আমরা ভিডিও করেছি, অবশ্যই সেটা দেখবেন। বোঝা গেল? আচ্ছা, আপনারা অবশ্যই একটু লাইক শেয়ার করবেন, এটুকু অনুরোধ থাকবে, লাইক শেয়ার করবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলছে আজহার খান বলছে রাতে চশমা। আমি জানি এই কোশ্চেন তো আসবে, রাতে চশমা। রাতে চশমা, চোখে একটু প্রবলেম হয়েছে, এই জন্য রাতে চশমা। আচ্ছা, কাট অফ কত যেতে পারে এসসি দের? বলেছি কাট অফ 30-31 কাট অফ যেতে পারে, হাই কাট অফ গেলে 31 যাবে, বা কম গেলে 30-এর কাছে থাকবে। কত নম্বর বাড়তে পারে সেটা বললাম, বাড়তে পারে নম্বর 2-3 নম্বর বাড়তে পারে 22-এর ক্ষেত্রে। স্যার ডিসেম্বরের থার্ড উইকে কি ইন্টারভিউ শুরু হবে? ডিসেম্বরের প্রীতম সরকার যেটা বলছে, ডিসেম্বরের ফার্স্ট উইকে, থার্ড উইকে কি ইন্টারভিউ শুরু হবে? ডিসেম্বরের থার্ড উইকে ইন্টারভিউ শুরু হবে কিনা সেটা ডিপেন্ড করছে কিন্তু এই যে কোর্টে যে জাজমেন্ট, কোর্টে যে প্রশ্নভুল মামলাটার হিয়ারিং রয়েছে আগামীকাল, সেখানে কি জাজমেন্ট আসছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে। এবং সেটা যদি আটকে না যায়, মানে আটকানো না যায়, এই প্রশ্নভুল মামলার যদি জাজমেন্ট চলে আসে, দেখুন কোন একটা দেখা গেলো যে নম্বর 3 নম্বর 4 নম্বর বাড়িয়ে দিল, দেখা গেলো যে 22-এর 3 নম্বর বাড়লো, বা 17-র 2 নম্বর বাড়লো, এরকম যদি নম্বর বেড়ে যায়, নম্বর এরকম বেড়ে গেলে পরে সেই জাজমেন্টটাকে আপনাদের চ্যালেঞ্জ করে আবার যদি সুপ্রিম কোর্টে ছুটতে পারেন, তাহলে সেটা আটকাবে, বা পর্ষদ যদি ছোটে তাহলে সেটা আটকাবে, আর যদি না আটকায় তাহলে কিন্তু ডিলে হয়ে যাবে। কারণ তখন কিন্তু এই যে যারা পাশ করবে নতুন করে, এদেরও কিন্তু আবার সুযোগ দিতে হবে যদি এটা না আটকাতে পারে। এটা হলো বিষয়। আচ্ছা, বলছো 15-তে এইচএস, তাহলে 500-তে ছিল, সেখানে উইদাউট অ্যাডিশনাল আর উইথ অ্যাডিশনাল এর কি সেম মার্কসই হবে নাকি আলাদা? 2015-এ টোটাল 500 ছিল, সেখানে উইদাউট অ্যাডিশনাল, হ্যাঁ সেটা সেম মার্কস হবে। আরভি রয়, সরি, হ্যাঁ ওটা সেম মার্কসই হবে।
500 থাকলে পরে সেটা 500, ওই ডান দিকে আপনি উইদাউট অ্যাডিশনালে যে 500 এবং উইথ অ্যাডিশনালে সেখানে 500 লিখলেই হবে, ভুল কিছু নাই। আচ্ছা, প্রীতমের প্রশ্ন পড়েছি, সুমনের প্রশ্ন পড়েছি, তারপর প্রভাত পাত্রর এসসি কাটা কত বলেছি। আচ্ছা, এই তো। আর অঙ্কিতা কুন্ডু বলছে ফর্ম ফিল আপের সময় যে ফটো আপলোড করতে হবে সেটা কি টেটের সময় যে ফটো দেওয়া হয়েছিল সেই ফটো দিতে হবে? সেই ফটো দেওয়া হয়েছিল, আচ্ছা বুঝতে পেরেছি। মানে তুমি বলতে চাইছো যে যখন তুমি টেটের ফর্ম ফিল আপ করেছিলে, সেই সময় যে ফটো দিয়েছিলে সেই ফটো দেবে কিনা, নাকি বর্তমান রিসেন্ট ফটো দেবে? দেখুন, আমরা ফর্ম ফিল আপ করতে গেলে, ফর্ম ফিল আপ যখন করি তখন কিন্তু আমরা সর্বদা যে বিগত 3 মাসের মধ্যে যে রিসেন্ট যে ফটো তোলা সেই ফটোগুলো দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তুমি তোমার পূর্বের সেই ফটো দাও আর রিসেন্ট ফটো দাও, এতে আহামরি কোনো সমস্যা হবে না। সেটা যেন বোঝা যায়, যেন যদি আকাশ পাতাল যেন পরিবর্তন না হয়, তবে আমি মনে করি রিসেন্ট ফটো দিলে ভালো হয়, রিসেন্ট ফটো সর্বদা। এটা হচ্ছে মূল বিষয়। এনসিসি থাকলে কি কোশ্চেন হবে? একটা ভিডিও উইথ পিডিএফ দিবেন। এনসিসি থাকলে অবশ্যই প্রশ্ন হবে। এনসিসি তে 1 নম্বর পাকা। যাদের এনসিসি আছে, ন্যাশনাল ক্যাডেট কর্পস, যারা এনসিসি ডিগ্রি আছে তাদের তো 1 নম্বর পাকা, একদম পাকাপাকি 1 নম্বর পাচ্ছেন। তো অবশ্যই এনসিসি তে 1 নম্বর দেবে, আর তোমাকে এনসিসি থেকে প্রশ্ন করবে না, এটা তো হতেই পারে না। তোমার এনসিসি ফুল ফর্ম কি, এনসিসি কবে গঠন করা হয়, এনসিসি কি জন্য গঠন করা হয়, হ্যাঁ, এই প্রশ্নগুলো তো অবশ্যই জেনে যেতে হবে। এবং এনসিসি তোমার মোটো কি এনসিসির, ঠিক আছে, ন্যাশনাল ক্যাডেট কর্পস এর মোটো কি, হ্যাঁ, এর প্রতিষ্ঠা কি জন্য হয়েছিল, কেন করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এর সঙ্গে তুমি প্রাথমিকে কিভাবে রিলেট করবে, বাচ্চাদের এনসিসি কিভাবে শেখাতে পারবে, এনসিসির বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বা যা কিছু আছে যেগুলো, এরকম প্রশ্ন তো অবশ্যই থাকবে। বোঝা গেল? আচ্ছা, তা টুটুল সরকার বলছে স্যার ওবিসি এর কাট অফ কত যেতে পারে? ওবিসি এর কাট অফ আমরা আগে বলেছি, ওবিসি যে ভ্যাকান্সি যা রয়েছে তাতে ওবিসির কাট অফ ধরে নিন 31+। 31+ কাট অফ যেতে পারে। তবে ওবিসি এ আর বি উলট পালট হতে পারে, মানে এ বির কাট অফটা একটু হেরফের হতে পারে, কারণ আমরা অনেকেই দেখেছি ওবিসি এ থেকে বি তে গেছে এবং বি থেকে এ তে এসেছে। তো সেই ক্ষেত্রে কাট অফের কিন্তু পরিবর্তন হতে পারে। আচ্ছা, অনিকেত মিশ্রা বলছে আমার স্কোর 27.87, ইডাব্লিউএস 80, ইন্টারভিউতে কত পেতে সেভ থাকবো? ইডাব্লিউএস হিসাবে 27.87 মানে ধরে নিন আপনি প্রায় সেভেই আছেন। তবে ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার করবেন, এটা আপনাদের কাছে বলা থাকলো। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন। অবশ্যই ভিডিওটাকে একটু লাইক শেয়ার করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আজ কিন্তু আমি ইউটিউবে না করে আপনাদের সঙ্গে ফেসবুকে লাইভে এসেছি। আমরা প্রতিদিন ইউটিউবে লাইভে থাকি, কিন্তু আজ আমরা ফেসবুকে লাইভে এসেছি। আমি জানি না কতজন ক্যান্ডিডেট আমাদের এখানে ইউটিউবে জড়িত আছে। তো সকলেই মিঠুন দা হেল্পলাইন বলে সার্চ করলে পেয়ে যাবে, সবার উপরে মিঠুন দা হেল্পলাইন, দেখতে পাবে। আচ্ছা, আর এসসি কি যেতে পারে? এসসি দেখুন, এসসি কথা তো বলেছি, এসসি 30 বা 30+ যেতে পারে। এটা আমরা নিজেদের মতামত বলছি না, এটা কিন্তু আমরা প্রায় সব মিলিয়ে প্রায় 10 থেকে 11 হাজার শিক্ষার্থীর এক্সিট পোলের মাধ্যমে কিন্তু আমরা বলছি। তবে কি বলুন তো, সবচেয়ে বড় কথা, আমাদের ভ্যাকান্সিটা যদি একটু বেশি আসতো না, এটা সবচেয়ে দুঃখজনক। এর থেকে মানে কলঙ্কময় কিছু হতে পারে না। 8-10 বছর পরে মাত্র আপনার 13,000 শূন্যপদ কিভাবে দিতে পারে? এটা তখন দিতে পারে যখন জনগণের প্রতি বা বেকারত্বের প্রতি, শিক্ষকদের প্রতি যখন উদাসীনতা থাকে। জাস্ট আমি মাত্র দিতে হবে তাই দিচ্ছি। কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে গিয়ে দেখুন, সেখানে 2জন 4জন 5জন 6জন করে 7জন করে শিক্ষকের অভাব বা শিক্ষিকার অভাব, তারপরেও মাত্র 13,400 শূন্যপদ। এটা সত্যি মেনে নেওয়া যায় না। ভ্যাকান্সি বাড়াতে হবে। বিলকিস পারভিন বলছে ওবিসি এর কোনো পার্সেন্টেজ রিজার্ভেশন, ওবিসি বি এর কত পার্সেন্ট রিজার্ভেশন? ওবিসি এ তে 10, আর মনে হয় ওবিসি বি তে এখন মনে হয় 7% হয়েছে। উল্টে গেছে সম্ভবত, যেটুকু যা আমি একদম 100% শিওর বলতে পারছি না, এটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, 1 মিনিট, তাহলে আমি দেখে বলে দিচ্ছি ওবিসি এ বির বর্তমান পার্সেন্টেজ কত, বর্তমান রিজার্ভেশন কত। ওবিসি আমি এখন একটু বলে দিচ্ছি, আমাকে একটু সময় দিন।
আচ্ছা, ওবিসি বি। আচ্ছা, এখন ওবিসি এতে যেটা ঠিকই বলেছিলাম, এখন ওবিসি এতে হয়েছে 10% আর বিতে হয়েছে 7%। ওয়েস্ট বেঙ্গল ওবিসি রিজার্ভেশন 17%, তার মধ্যে ওবিসি এতে হচ্ছে ওবিসি এতে 10% আর ওবিসি বিতে 7% করা হয়েছে। ওবিসি এতে 10% আর ওবিসি বিতে 7% করা হয়েছে। আচ্ছা চলো, সুমিত শাহ বলছে রাতের বেলা কে কালো চশমা পরে রে ভাই? এই তো ভাই, না বুঝে কমেন্ট করছো, এই তো তোমাদের মতো কিছু ভয়ঙ্কর পাবলিকের কথা। ফটো কি বলছে, পিএইচ এ কত কাট অফ যেতে পারে? কিমিতা দে, পিএইচ এ কত কাট অফ যেতে পারে? পিএইচ এ কাট অফ কত যেতে পারে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ আমরা ইউটিউবে যেটা বলেছিলাম যে পিএইচ দের হয়তো 26-27 কাট অফ যেতে পারে, বা তার একটু বেশি যেতে পারে, এরকম যেতে পারে। 26 না, 27-28 কথা বলেছিলাম আমরা, আমাদের এক্সাক্ট মনে নেই, এরকমই বলেছিলাম। যারা এতদিন আন্দোলন নেতৃত্ব দিয়েছে আসছে, তারা চুপ হয়ে গেল হট করে। হ্যাঁ, এই প্রশ্নটা তো সবার মনেই রয়েছে। মৃন্ময় বিশ্বাস যেটা বললো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললো মৃন্ময় বিশ্বাস। আমার এই প্রশ্নটা তো মনে আছেই, কিন্তু হাজার হাজার শয়ে শয়ে শিক্ষার্থীরা, শয়ে শয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 2000 ছেলেমেয়ে রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 1000-এর উপরে ছেলেমেয়েরা রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রায় 5-6 হাজার ছেলেমেয়েরা রয়েছে, আমার ইউটিউবে প্রায় 14-15 হাজার ছেলেমেয়েরা রয়েছে। তো সবারই একই প্রশ্ন বেশিরভাগই, যে দাদা এত আন্দোলন যে ভ্যাকান্সি আসার আগেও বলা হলো যে আমরা ভয়ঙ্কর আন্দোলনে যাব, ভ্যাকান্সিটা আসুক দেখা যাক, তো তারপরে হঠাৎ করে আন্দোলন কেন চুপ হয়ে গেল, আন্দোলন কেন নীরব হয়ে গেল, কোনো গল্পই নেই, আন্দোলনের কোনো কথাই নেই, কি ব্যাপার? প্রশ্ন সকলেই রয়েছে, সকলেই মনে মনে ভাবছে, সকলেই কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করছে যে কেন সবাই চুপ হয়ে গেল, কেন সবাই আন্দোলনের ডাক আর হচ্ছে না। আমার তো মনে হয় আন্দোলন এতদিনে 2টো আন্দোলন হয়ে যাবে, শূন্যপদ বৃদ্ধির জন্য আন্দোলন 2টো হয়ে যাবে, কিন্তু কেন সবাই চুপ হয়ে গেল, এই বিস্ময়কর প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। আমাকে বেশ কিছু শিক্ষার্থী ফোন করে বলছে, দাদা তুমি আন্দোলনের ডাক দাও, ওরা তো আন্দোলনের ডাক দিচ্ছে না, তুমি আন্দোলনের ডাক দাও, আমরা তোমার পিছনে আছি। দেখো, বিষয়টা হচ্ছে এতদিন ধরে যারা আন্দোলনের ডাক দিয়ে এসেছে, তারা আন্দোলনের ডাক না দিলে, আমি আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনের লোক হবে না, পরিষ্কার কথা। যারা সারা বছর ধরে আন্দোলন করেছে, যারা সারা বছর ধরে আন্দোলনের পিছনে ছুটেছে, তারা পরিশ্রম করেছে, এবার তারা যদি আন্দোলনের ডাক না দিয়ে চুপচাপ থাকে, বাকিরা কেউ আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত পাবে না, নাই মাত্র কিছু লোক যাবে, বাকিরা কিন্তু ওই ডাকবে যে না না বিদেশ দায়িত্ব বা অমুক দাদা মহিত দা, সুভাষ দা, আরো কত হাজারে হাজারে রয়েছে, আমি যে কজনকে চিনি বা তাদের বললাম। তো এই যে সমস্ত যারা দাদারা আছে, যারা আন্দোলনকে এতকাল ধরে নিজের পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে এসেছেন যে পর্যন্ত, তো তারা আন্দোলনের ডাক না দিলে কিন্তু বাকিরা আন্দোলনের ডাক দিলে সেভাবে করে প্রেজেন্ট হবে না। আর আন্দোলন করতে গেলে শুধুমাত্র ওই মুষ্টি কয়েক 200-500, হ্যাঁ, হাজার লোক নিয়ে কিন্তু আন্দোলন হয় না। 200-400 লোকে কিন্তু 200-500 লোকে আন্দোলন হয় না, বোঝা গেল? তো আন্দোলন করতে গেলে সেই আন্দোলন করার মতো করতে হবে। আমি বারবার একটা কথাই আমাদের ইউটিউবে বলতাম, আমি রেগুলারই বলতাম ইউটিউবে একটা কথা, যে আন্দোলন করলে আন্দোলন করার মতো করো। ওই শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন করলাম, 200-400 লোক গিয়ে হল্লা করলাম, পিজন ভ্যানে ভরে নিয়ে চলে গেল, সারাদিন আটকে রেখে সন্ধ্যার সময় ছেড়ে দিল, তো এই আন্দোলন করে কোনো লাভ নেই। আন্দোলন করলে সেরকম ভাবে করতে হবে, এবং এই শূন্যপদ বাড়ানোর জন্য এতদিন আন্দোলন হয়ে যাওয়ার কথা ছিল, এবং বড় বড় আন্দোলন হওয়ার কথা ছিল, সামনে যেহেতু ভোট রয়েছে। কিন্তু আমি জানি না কেন, সত্যি অজানা প্রশ্ন, অজ্ঞাত ভাবে, আমার জানা নেই, আমার কোনো কারণ জানা নেই যে কি জন্য আন্দোলন হচ্ছে না বা কি জন্য আন্দোলন হলো না, কি জন্য আন্দোলনের ডাক এখনো হচ্ছে না, সবাই কেন নীরব, হ্যাঁ, কি জন্য আন্দোলন ডাকা হচ্ছে না, সেটা তোমরা প্রশ্ন করো তোমাদের যারা লিডার রয়েছে, তোমরা যারা ফান্ড দিয়েছো, তোমরা যারা 22 টেট পাস আছো, তোমরা যারা 23 টেট পাস আছো, 17 টেট পাস আছো, বা তোমরা যারা অন্যান্য টেট ক্যান্ডিডেট পাস করে আছো, তোমরা অবশ্যই বলো যে দাদা তোমরা বারবার বলেছিলে যে আমরা আন্দোলনের ডাক দেব, ভ্যাকান্সিটা যা শুধু দেখছি, কিন্তু ভ্যাকান্সি আসার পরেও কেন আন্দোলনের ডাক হলো না, এগুলো তো তাদের কাছে জিজ্ঞাসা করো। আচ্ছা,
কি বলছো? হিলল বলছো যে এখন তো মনে হচ্ছে 2 লাখ ক্যান্ডিডেট হবে। হ্যাঁ দেখুন, এটা স্বাভাবিক। যদি 17 সালের প্রশ্নভুল মামলা যদি 2-4 নম্বর বাড়ে, আবার 22 স্টেটের প্রশ্নভুল মামলা যদি 2-4 নম্বরও বাড়ে, 47টা প্রশ্নভুল চ্যালেঞ্জ করা হয়েছে, 2-4 নম্বর বাড়লেও সেখানে কত হাজার ক্যান্ডিডেট যে পাশ করবে, বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু এই 1 নম্বর 2 নম্বরে ফেল করেছে। বেশিরভাগ শিক্ষার্থীরাই 1 নম্বর 2 নম্বর, খুব জোর 3 নম্বরে ফেল করেছে। তাদের নম্বর যদি অ্যাড হয়ে যায় বা তারা যখন পাস করবে, তখন কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কম্পিটিশন আসবে, আর তখন কিন্তু আর এই লক্ষ লক্ষ ছেলেমেয়ের ইন্টারভিউ নিয়ে সম্ভব। আর আমি মনে করি যে হয়তো সরকারও মনে মনে এরকম চাইছে কিনা জানি না, হয়তো চাইতেই পারে যে যত বেশি ক্যান্ডিডেট আসবে তত 600 কোটি টাকা। ভাবতে পারছেন কত হাজার কোটি টাকা। আচ্ছা, একটা বিষয় আপনাদের একটু বলি, মানে পৃথিবীতে মনে হয় এই একটা রিক্রুটমেন্ট যেখানে ইন্টারভিউর সময় টাকা নেওয়া হয়, ফর্ম ফিল আপের সময় টাকা নিয়েছে, এখন পরে ইন্টারভিউর সময় টাকা নিচ্ছে, তাও 2-1 টাকা নয়, 500 টাকা 600 টাকা করে 300 টাকা করে টাকা নিচ্ছে। ভাবতে পারছেন কোন রিক্রুটমেন্ট আছে যে রিক্রুটমেন্টে ইন্টারভিউর সময় টাকা নেওয়া হয়? মানে সে চাঁদা তোলার মতো, ইন্টারভিউ দিতে হবে, তুমি চাঁদা দিতে হবে তোমাকে। এটা সত্যি মেনে নেওয়া যায় না। দেখুন তো আপনার পিএসসির কোন রিক্রুটমেন্ট, ডাব্লিউবিপির কোন রিক্রুটমেন্ট যেখানে ইন্টারভিউর সময় টাকা দিতে হয়, কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউর সময় টাকা দিতে হয়। এটা সত্যি মানে কি বলবো, কত বড় লজ্জা কথাটা বলবো, এটা আর বললাম না, অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে হবে। যাই হোক, কি বলছে স্যার, ইন্টারভিউ মোটামুটি ভালো হলে কত নম্বর দেয়? ইন্টারভিউ ভালো হলে কত নম্বর দেয় যেটা বললে টুটুল সরকার, সেটা হচ্ছে ইন্টারভিউ ভালো হলে 10-এ 10 পাওয়া সম্ভব, কারণ গতবার অনেক শিক্ষার্থীরা 10-এ 10 পেয়েছে। নিজের বেস্ট দিয়ে আসতে পারলে, তাদেরকে খুশি করতে পারলে তাদের প্রশ্নের উত্তর দিয়ে, বা শুধুমাত্র যে প্রশ্নের উত্তর দিয়ে খুশি করতে হয় না, তোমার অঙ্গভঙ্গি, তোমার কথাবার্তা সবকিছু মিলিয়ে কিন্তু নম্বরটা ডিপেন্ড করে। বোঝা গেল? এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, রোশনি সরকার বলছে, দাদা আমি একজন টেট এক্সাম দিয়েছিলাম, তখন আধার কার্ডে ভুল ছিল, এখন ঠিক করেছি। ইন্টারভিউ ফর্ম ফিল আপে কোন আধার কার্ডটা দেবো? অবশ্যই যেটা সঠিক, ভুলটা দেবেন না। যেটা সঠিক, ভুল কেন দেবেন? এটাকে আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, যে ভুল যেটা আছে আপনাকে এসআইআর বলেছে যে এসআইআর 2000 সালের লিস্টে যে নাম আছে ভুল নাম, জাস্ট তাই দেবেন? না না না, এক্ষেত্রে আপনাকে সঠিক যেটা হয়েছে, সঠিক যেটা আছে সেটা দিতে হবে। সঠিক যেটা আছে সেটা দিতে হবে। বোঝা গেল? সুমিত মন্ডল বলছে, দাদা ইডাব্লিউএস ইস্যু ডেট নিয়ে বলুন। ইস্যু ডেট নিয়ে ইডাব্লিউএস এর ইস্যু, ভালো কথা বলেছেন। ইস্যু ডেটটা ব্যাপারটা অনেকেই বলছেন যে আমার তো যেদিন নোটিশ আউট হয়েছিল তারপর ইস্যু ডেট, তো তাদের কি প্রবলেম? তারা কি শো করতে পারবে কিনা? তারা কি শো করতে পারবে না? দেখুন, এটা একটা জটিল বিষয়। আবারও বলছি, আমরা অ্যাজ পার নোটিফিকেশন বা অ্যাজ পার আমরা যে কোনো রিক্রুটমেন্টে দেখেছি যে নোটিফিকেশনের আগে আপনার যে রিক্রুটমেন্ট আসছে, রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন, তার আগে আপনার বিভিন্ন সার্টিফিকেট বা ইস্যু ডেট থাকতে হয়। কিন্তু এই ক্ষেত্রে, এই টেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা টিচার, আপনাদের যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি অবশ্যই। কারণ দেখবেন সেখানে একটা এডিট অপশন দিয়েছে, ওবিসি এ থেকে বি, বি থেকে এ, এরকম একটা এডিট অপশন দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা হয়তো এটাকে এডিট করে ঠিক করে নিতে পারবেন, ঠিক করতে পারবেন। তবে তার থেকেও বেস্ট হবে যে ইস্যু ডেটটা বের, কারণ আমরা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ইস্যু ডেটটা অবশ্যই নোটিশ আসার আগে হতে হবে, এটা বলা হয়েছে। এবার সেটা আরো ক্লিয়ার হতে পারবেন আপনারা কিন্তু পর্ষদে জানতে হবে। কিন্তু বিভিন্ন আইনজীবীরা কিন্তু একথাই বলছেন যে ইস্যু ডেটটা অবশ্যই নোটিফিকেশন আগে হতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই পর্ষদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা, কি বলছে, প্যারা টিচারদের ফর্ম ফিল আপ ও সিট নিয়ে কিছু বলুন। প্যারা টিচারদের তো বললাম, প্যারা টিচাররা যারা পাস করেছে তারা হয়তো সকলেরই চাকরি হয়ে যাবে। বেশি পরিমাণ পাস করে নেই, যা ভ্যাকান্সি আছে তাদের সবারই চাকরি হয়ে যাবে। আবার এটুকু মনে হচ্ছে যে ভ্যাকান্সি আছে, সেই ভ্যাকান্সি হয়তো কনভার্ট হয়ে এসে চলে যাবে, জেনারেলে চলে যাবে। অর্থাৎ প্যারা টিচারদের খুব একটা চিন্তা নেই, যদি যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি মধ্যে থাকে। আর ভ্যাকান্সি অবশ্যই বৃদ্ধি করার জন্য সমস্ত নেতাদের সক্রিয় করে তুলুন। একমাত্র আন্দোলনই পারে আপনাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে। আচ্ছা দাদা, ওবিসি সার্টিফিকেট এখনো পাইনি, রিভ্যালিডেশন এর এখন কি দিয়ে করব?
দেখুন এখন যদি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরোনো সার্টিফিকেট দিয়ে করতে হবে। যদি না পেয়ে থাকেন যেটা আছে সেটা দিয়ে করতে হবে। এবার আমি এই যে বিষয়টা না বললাম, এই বিষয়টা একটু জটিল বিষয়, হ্যাঁ একটু জটিল বিষয় রয়েছে, কারণ এখানে পর্ষদ কি বলতে চাইছে পর্ষদের কাছে কিন্তু এটা একটু জানতে হবে, তার জন্য টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে। আচ্ছা যাই হোক, অনেক রাত হলো, অনেক সময় আপনাদের সঙ্গে লাইভে রয়েছি, তো আমরা লাইভটা এখানে শেষ করবো। কি বলতো দাদা, SC 7.50 কত লাগবে জেনারেলে পেতে হলে? জেনারেলে পেতে গেলে আচ্ছা, আর যদি 26.50 থাকে জেনারেলে পেতে গেলে এখানে মোটামুটি ধরে নিন আরো 4 নম্বর 5 নম্বর পেতে হবে। 4-5 নম্বর পেলে পরে জেনারেল হিসাবে ডাক পাওয়া যেতে পারে, 4-5 নম্বর পেলে পরে। রূপম মন্ডল, যাই হোক আপনাদের সঙ্গে অনেক সময় অনেক কথা বললাম, অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম, যেটা আপনাদের অল রিক্রুটমেন্ট রিলেটেড। এটা না, অল রিক্রুটমেন্ট বলিনি, তবে আপনাদের শেষ মুহূর্তে কয়েকটি আপডেট বলে যাই। সেটা হচ্ছে আপনাদের WBCS এর ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষাটা মার্চ মাসের 1 তারিখ হতে পারে। আপনাদের ফুড SI ডিসেম্বরে হিয়ারিং হতে চলেছে এবং খুব দ্রুত হয়তো রেজাল্ট আউট হয়ে যেতে পারে হিয়ারিং হওয়ার পর, জাজমেন্ট আসার পর, যেটুকু আপডেট পাচ্ছি। আর আপনাদের গ্রুপ সিডির পরীক্ষা আপনাদের জানুয়ারির দিকে হতে চলেছে। গ্রুপ সিডির পরীক্ষা জানুয়ারির দিকে হতে চলেছে। SSC মানে গ্রুপ সিডি বলতে আপনাদের SLST কথা বলছি, আর রেলের গ্রুপ বিতে শুরু হয়ে গেছে। আর ফর্ম ফিল আপ যারা করেননি অবশ্যই করে নেবেন। আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ এখনো যারা করেননি তারা হয়তো আগামীকাল অপেক্ষা করুন, দেখুন কি জাজমেন্ট আসে, অপেক্ষা করুন, তারপরে করে দেবেন। এটাই ছিল আপডেট। আচ্ছা কি বলছো, বিলকিস পারভিন বলছে OBC A থেকে B হয়েছে, তাহলে আমার কি হিসাবে কাউন্টেড হবে নাকি B হিসাবে কাউন্টেড হবে? এখন যেটা এসেছেন, এখন যে B তে এসেছেন সে B হিসাবে কাউন্টেড হবে, নতুন যেটা এসেছেন সেটা কাউন্ট হবে। স্যার OBC B ইস্যু ডেটটা বুঝতে পারছি না, একটু বলুন। ইস্যু ডেটটা তো বললাম যে আপনি যখন ফর্ম OBC B জন্য আবেদন করেছেন, আপনার যে OBC A বা B যে সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেই সার্টিফিকেটে দেখবেন যে ইস্যু ডেট থাকে, সার্টিফিকেটে ইস্যু ডেট থাকে। সেই ইস্যু ডেটটা অবশ্যই নোটিফিকেশন অ্যাজ পার নোটিফিকেশনের আগের দিন পর্যন্ত হতে হবে, বা নোটিফিকেশনের দিন আসলেও হবে সেই ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনাদের রুলস বলছে, কিন্তু এই পর্ষদ এখন কোনটা নেবে সেটা কিন্তু পর্ষদের উপর ডিপেন্ড করছে। সোহেল রানা কি প্রশ্ন? আর আমি আপনাদের আবারও বলছি, আপনারা পর্ষদের চেষ্টা করুন এবং আমি আপনাদের এই OBC A থেকে B এটা নিয়ে সঠিক তথ্য আরো জানার চেষ্টা করছি, সঠিকভাবে জানার চেষ্টা করবো। আচ্ছা সৌভিক বলছে SSC পরীক্ষায় নোটিফিকেশন ছিল তারিখ 30শে মে, কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 21শে জুলাই। তারপর এক্ষেত্রে কমিশন কিন্তু কোর্টে জানিয়েছে আমরা 21/7 অব্দি ইস্যু ডেট নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা এই বললাম যে কোর্টকে, সেটা কোর্টকে জানিয়ে দিয়েছে, এই জন্যই বললাম যে পর্ষদ কোন ডেট পর্যন্ত নেবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারলেন? এই দেখুন এই প্রশ্নটা করাতে খুব আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। পর্ষদের উপর ডিপেন্ড করছে যে পর্ষদ ইস্যু ডেট কোন পর্যন্ত নেবে, সেটা কিন্তু করতে হবে, আপনাকে করতে হবে। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু আপনাদের বলার চেষ্টা করলাম, সেটা আপনাদের PSC SSC আর আপনাদের যারা WB কনস্টেবলের সামনে পরীক্ষা রয়েছে 30 তারিখে, আপনাদের কনস্টেবল পরীক্ষা রয়েছে, তারপর আপনাদের কলকাতা কনস্টেবল পরীক্ষা রয়েছে, কলকাতা SI এর পরীক্ষা রয়েছে, WB SI এর পরীক্ষা রয়েছে, সমস্ত রিক্রুটমেন্ট আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট যা আছে সব কিন্তু ভোটের আগে মোটামুটি ধরে নিন 100% কমপ্লিট হয়ে যাবে। আপনাদের PSC রিক্রুটমেন্ট মোটামুটি জায়গায় নিয়ে চলে যাবে, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু মোটামুটি ধরুন শেষের দিকে চলে যাবে, শেষ লগ্নে চলে যাবে। আর যদি আপনাদের এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যদি কেস না হয়ে যায় তাহলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা মানে কেস না হয়ে যদি এটা আটকে না যায়, বোঝা গেল, সেটাই বলছি। আর ভালো কথা, যারা সার্টিফিকেট, যারা 2022 স্টেট পাস সার্টিফিকেট, যারা 23 স্টেট পাস সার্টিফিকেট পায়নি, যারা 22 স্টেট পাস 23 স্টেট পাস সার্টিফিকেট পায়নি, তারা কিন্তু বারবার SMS করছে, দাদা আমি সার্টিফিকেট তুলতে পারিনি, ডাউনলোড করতে পারিনি। তো আবারও বলছি, আমরা যেটুকু যা আপডেট পেয়েছিলাম যে আপনাদের লিঙ্ক বা উইন্ডো খোলা হবে বা লিঙ্ক দেওয়া হবে, আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন খুব দ্রুতই হয়তো। আর যাদের মনে হচ্ছে যে না হয়তো আসবে না, তারা অবশ্যই সরাসরি পর্ষদে গিয়ে যোগাযোগ করুন, এটাই বেস্ট হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই মিঠুন দা হেল্পলাইন আমাদের যে ইউটিউব চ্যানেল, ওটা অবশ্যই ফলো করে রাখবেন। মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাবেন এবং লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে,
অবশ্যই ওটা ফলো করে রাখবেন। ওখানে আমরা কিন্তু আমাদের সমস্ত রকম পিডিএফ, আমাদের সামনে টিচার রিক্রুটমেন্ট হোক, পিএসসি হোক, ডাব্লিউপি হোক, যে রিক্রুটমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত রকম আপডেট দেওয়া হয় এবং ক্লাস দেওয়া হয়, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন সকলে। কি বলছো রূপম? রূপমের লাস্ট কমেন্ট পরে বেরিয়ে যাব। তো কি বলছো দাদা? আমি পোস্ট অফিস এর বিপিএম, আমায় কি পোস্ট অফিস সম্পর্কে জেনে যেতে হবে? 100% জেনে যেতে হবে, 100% তোমাকে জেনে যেতে হবে, এবং অবশ্যই এনওসি নিয়ে যেতে হবে। আচ্ছা, প্যারা টিচার কোনো একটা ডিস্ট্রিক্ট ধরে ভ্যাকান্সি বুঝিয়ে দিন প্লিজ। প্যারা টিচার কোনো একটা ডিস্ট্রিক্ট ধরে ভ্যাকান্সি, প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। যাক, তো ভিডিওটা এখানে শেষ করছি, এটাই লাস্ট কমেন্ট করলাম। ভালো থাকবেন সকলে, এবং আপনারা অবশ্যই মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল আছে, সেটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা আপনাদের ইন্টারভিউ রিলেটেড যত প্রশ্ন করিয়েছিলাম সেই বেশিরভাগ 100%, মানে 80% কোশ্চেনের অ্যান্সার এবং বিতর্কমূলক প্রশ্ন যা কিছু বলুন, আমরা আমার হ্যান্ডমেড যে কোশ্চেন গুলো সেগুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবেন। এবং বাকি যে আমরা প্রশ্নগুলো হাতে লিখিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, উত্তর আমরা দিয়ে দেবো, রেডি করে দেবো ফ্রি অফ কস্ট। চলুন, তার জন্য শুধুমাত্র কি করতে হবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন সেখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা, বাই বাই।